নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মূলত টিবি পেশেন্টদের বা যক্ষ্মা পেশেন্টদের কখন ইনফেকশাস ডিজিজ কনসালটেন্টের পরামর্শ নিতে হয় সচরাচর এবং কখন ইনফেকশাস ডিজিজ কনসালটেশনের দরকার হয়। কিছু কমপ্লিকেটেড টিবি পেশেন্টস বা যে সমস্ত ক্ষেত্রে টিবির ওষুধ শুরু করতে হবে কি হবে না, বা যেসব ক্যাটেগরির পেশেন্ট যেমন প্রেগন্যান্ট পেশেন্ট তাদের ক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করা যেতে পারে, অথবা টিবি একজনের হয়েছে তার বাড়ির বাকিদের কোনো ওষুধ খেতে হবে কিনা, হওয়ার সম্ভাবনা কতটা, এবং কিছু ওষুধ দিতে হচ্ছে ক্যান্সার, কেমোথেরাপি বা অন্যান্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট তাদের ক্ষেত্রে যদি শরীরে সুপ্ত অবস্থায় টিবি থাকে সেক্ষেত্রে টিবির কি ধরনের চিকিৎসা প্রয়োজন, বা টিবিকে কিভাবে আমরা জানতে পারবো আদৌ সুপ্ত অবস্থায় টিবি আছে কিনা। এই সমস্ত এমনকি হেলথ কেয়ার ওয়ার্কারদের অনেকের বিএমআই কম, এবং তাদের ক্ষেত্রে কি প্রোফাইল্যাক্সিস বা টিবি ট্রিটমেন্ট, প্রিভেন্টিভ থেরাপি আমাদের দরকার হয় কিনা। সব রকম আ বিষয়ে কিছু জিনিস আ বলবো, যেক্ষেত্রে দরকার পড়ে আইডি কনসালটেশন। ১ম হচ্ছে যে টিবি আদৌ হয়েছে কিনা? বহুদিনের জ্বর, ওজন কমে যাওয়া, গা হাত পা ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, এসব লক্ষণ অনেকগুলো জিনিসের হতে পারে। টিবি অবশ্যই, কিন্তু তার সাথে অন্যান্য অটোইমিউন ডিজিজ আছে। সার্কয়েডোসিস এটা একটা খুব কাছাকাছি টিবির মতোই হয়ে থাকে। এমনকি লিম্ফ নোডও গজায় তাতে, এবং সেগুলো কখনো আবার টিবির মতোই ডিস্ট্রিবিউশন হয়, এবং ডায়াগনোসিস করা খুব দুষ্কর হয়ে পড়ে। আবার অন্যান্য রোগ আছে, কিছু এন্ডেমিক ফাঙ্গাল ইনফেকশন আছে যেমন হিস্টোপ্লাজমোসিস, সেটাও অনেক সময় টিবির মতো দেখা যায়, এবং হিস্টোপ্লাজমোসিস নিয়ে আলোচনা কম হয়। হিস্টোপ্লাজমোসিস সম্পর্কে ধারণা অনেক ফিজিশিয়ানদের কম। তো সেটাও অনেক সময় এমনকি এতটাই টিবির মতো সেগুলো যে ভুলবশত টিবির ওষুধ চালু হয়ে গিয়ে থাকে। পরে দেখা যায় যে সেটা টিবি আদৌ ছিল না, হিস্টোপ্লাজমোসিস ছিল। এইভাবেও অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। তাহলে আদৌ সেটা টিবি কিনা, টিবির মতো হিস্ট্রি হলেও সেটা টিবি কিনা, এই ব্যাপারটা ডিফারেনশিয়েট কি করে করা যাবে, সিটি স্ক্যানে কি দেখতে হবে, কিরকম লিম্ফ নোডের স্ট্রাকচার হবে, এবং লিম্ফ নোডের বায়োপসিতে কোন টেস্ট করলে সেনসিটিভিটি তার সবথেকে বেশি। শুধু লিম্ফ নোড যদি না পাওয়া যায় তখন সেক্ষেত্রে কি টেস্ট করা যেতে পারে। মান2 টেস্ট বা আ ইন্টারফেরন গামা রিলিজ আছে বা ইগ্রা, এই সমস্ত টেস্টের আদৌ কোনো ভূমিকা আছে কিনা, থাকলে সেটা কোন ধরনের পেশেন্টদের জন্য আছে। এই সমস্ত বিষয়ে ইনফেকশাস ডিজিজ কনসালটেন্টের বা ডাক্তারের পরামর্শ নিতে হয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে টিবির ওষুধ শুরু করা হলো। এইবারে টিবির ওষুধ চলাকালীন বিভিন্ন রকম রিঅ্যাকশন হতে পারে। লিভারের সমস্যা যদি কারোর থেকে থাকে, তার টিবির ওষুধ দিলে সেক্ষেত্রে লিভারের এনজাইমস বাড়া কমা হতে পারে। তার লিভারের এনজাইমস বেড়ে যেতে পারে, এবং জন্ডিস অব্দি হয়ে যেতে পারে। এমনকি আরো বাড়াবাড়ি হলে লিভার ফেলিউর অব্দি হতে দেখেছি। কিন্তু এটাতে ভয় পেলে চলবে না, কারণ খুবই কম পেশেন্টদের এটা হয়ে থাকে। কিন্তু কাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, এবং কাদের ক্ষেত্রে আমরা আরো ঘন এলএফটি করতে বলবো, কাদের ক্ষেত্রে হলে, যদি হয়েই যায় লিভারের এনজাইমস কখন মানে তাড়াতাড়ি যাতে ধরা পড়ে, এবং ধরে যেন আমরা টিবির ওষুধটা সঠিকভাবে, টিবির ওষুধ সঙ্গে সম্পূর্ণ বন্ধ করতে নেই, তখন টিবির ওষুধটা চেঞ্জ করতে হয়। কি চেঞ্জ করে কি ওষুধ দেওয়া যাবে, কি ওষুধ দেওয়া উচিত, সেই রেজিমেন্ট গুলো কি, এবং তারপরে দেওয়ার পরে যখন লিভারটা ঠিক হলো, তারপর কোন ওষুধ দিয়ে শুরু করব। এবং এটা কিন্তু একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা একদম সমস্ত পরপর সব জিনিস লেখা আছে এরকম কিন্তু নয়। কেস বাই কেস, টাইম টু টাইম, বেসড অন তাদের বিভিন্ন রকম কোমরবিডিটিস, কেউ এইচআইভির সাথে টিবি হয়েছে, কারো ক্রনিক হেপাটাইটিস বি আছে, কারো সিএলডি পেশেন্ট, বিভিন্ন রকম পেশেন্ট, তাদের অন্যান্য ড্রাগ চলছে, কারো ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের কোনো ট্রান্সপ্ল্যান্টের জন্য কোনো ড্রাগ চলছে, স্টেরয়েড চলছে। বিভিন্ন রকম পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি হয়, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়ে আমাদেরকে টিবির ওষুধ বন্ধ অথবা আবার শুরু করতে হয়, বা মডিফাই করে তারপর আবার আবার আগের ওষুধগুলো শুরু করতে হয়। তো সুতরাং এই ক্রিটিক্যাল জায়গাগুলোতে আইডি কনসালটেশনের খুব দরকার পড়ে। থার্ড পয়েন্ট হচ্ছে টিবির ওষুধ আমরা শুরু করলাম, লিভার টিভার ঠিক থাকছে, সবকিছুই ঠিক থাকছে, কিন্তু টিবির ওষুধ শুরু করার পরে দেখা গেল যে
ধরুন লিম্ফ নোড টিবি হয়েছে, এখানে একটা সার্ভাইকাল লিম্ফ নোডে টিবি হয়েছে। এবার শুরু করার পরে কিছুদিন 2-3 মাস পরে কিছুদিন কমলো, তারপরে হঠাৎ করে আবার গজিয়ে উঠলো, ওই জায়গাতেই গজিয়ে উঠলো বা পার্শ্ববর্তী একটা জায়গায় গজিয়ে উঠলো। এবারে যে কোনো ফিজিশিয়ান মনে করতেই পারে যে হয়তো টিবির ওষুধটা রেজিস্ট্যান্স হয়ে গেছে বা রেজিস্ট্যান্ট টিবি। এটা জেনারেলি তখন হয় যখন আমরা লিম্ফ নোড টিবি ডায়াগনোসিস করি অন দ্য বেসিস অফ অনলি বায়োপসি। আমরা হয়তো জিন এক্সপার্ট বা কিছুই পজিটিভ পাই না ইত্যাদি। তো সেটা কি সত্যি রেজিস্ট্যান্স হয়ে গেছে? আবার কি তাকে খোঁচা মেরে আবার বার করবো? নাকি আমরা জানবো যে এটা একটা আইরিশ হতেই পারে। আইরিশ মানে ইমিউনিটি বাড়ার সাথে, সাথে বা দেহের যখনই টিবির ওষুধ চলাকালীন দেহের যে পুষ্টির উন্নতি হয়, দেহের ইমিউনিটির উন্নতি হয় বা টিবির ওষুধ দিলে টিবির যে অ্যান্টিজেন বেরোয়, সেখানে তার থেকে ইনডিউসড কোনো একটা অবস্থার জনিত কারণেই সেই লিম্ফ নোডটা বেড়েছে কিনা বা দেহের ইমিউনিটি রিকনস্টিটিউট হওয়ার ফলে ওইখানটা বেড়ে গেছে কিনা। এটা কি একটা শুধু ইমিউন রেসপন্স নাকি এটা সত্যিকারের ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি? এই ডিফারেন্সিয়েশন গুলো করা, এবং অনেক ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ওষুধ চালু হয়ে গিয়ে থাকে, চেঞ্জ করে দেয় ওষুধ, কেউ কেউ আরো অন্যান্য ওষুধ লিভোফ্লক্সাসিন, লিনেজোলিড, অগমেন্টেশন অফ এটিটি, আরো জোরদার এটিটি দেওয়ার জন্য অন্যান্য ওষুধ অ্যাড করতে থাকে এবং এক্সপোজার বাড়াতে থাকে পেশেন্টের। সুতরাং এই স্ট্র্যাটেজিগুলো কার ক্ষেত্রে কি নেওয়া উচিত, কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত, কারুর এটা প্রথম টিবি নয়, কারুর এটা হয়তো দ্বিতীয়বার টিবি হয়েছে, সেটা তার ভেতরে তার শরীরে কোনো ইমিউনো ডেফিসিয়েন্সি আছে কিনা, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ওয়ার্কআপ গুলো করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে ভাবার জন্য, এই বিষয়গুলো নিয়ে ধারণা করার জন্য ইনফেকশন ডিজিজের কনসালটেশন করতে হয়। এবার গিয়ে আসছে টিবির ওষুধ আমরা চালু করলাম, সবই ঠিকঠাক চলছে। এইবারে হলো গিয়ে এমন কিছু জায়গার টিবি যেগুলোর ওষুধ বন্ধ করব কখন। যেমন হাড়ের টিবি, স্পাইনের টিবি হয়, তারপরে ব্রেনে টিবি হয়। এক্ষেত্রে আমরা কখন এমআরআই করব? প্রতি মাসে একটা করে এমআরআই করব? কতগুলো এমআরআই করব? কখন এমআরআই করব? এমআরআই করে কতদিনের ব্যবধানে আমরা দেখব ঠিক হয়েছে কিনা? এবং কখন বুঝবো ঠিক হয়েছে এবং কখন বন্ধ করব? এই ডিফিকাল্ট ডিসিশনস গুলো অনেক সময় অনেক ক্ষেত্রে নেওয়ার জন্য ইনফেকশন ডিজিজের কাছে পাঠাতে হয়। এইটা সবকিছুর গাইডলাইন তো আছেই, এক একটা ফিক্সড ইয়ে আছে, টাইম লাইন আছে যে এত মাস দিতে হয়। কিন্তু একটা পেশেন্ট, একটা সত্যিকারের পেশেন্ট যখন সত্যিকারের টিবির ওষুধ খায় এবং তার সত্যিকারের টিবি হয়, তখন তার কাছে কিন্তু সেই সব গাইডলাইন খুব একটা যে সব মেনে হয় তা কিন্তু নয়। আমি এক্ষুনি বললাম যে কারুর যদি টিবির ওষুধে রিয়াকশন হয়ে যায় তাহলে সে কমন একটা পেশেন্ট রইলো না। গাইডলাইনে যেটা লেখা আছে সেটা আইডিয়াল কেস, মানে সেই কেসের আমরা টিবির ওষুধ দিয়েছি এবং কোনো সমস্যা হয়নি, পুরোপুরি একদম কমপ্লিট ওষুধ সে নিতে পেরেছে এবং তার সেই অনুযায়ী হয়েছে। কিন্তু কিছু সমস্ত পেশেন্টেরই কিছু না কিছু সমস্যা দেখা দেয় মাঝখানে, এবং সেক্ষেত্রে তার জন্য আমাদেরকে স্পেসিফিক ডিসিশন নিতে হয়। তো সুতরাং কখন বন্ধ করব এই ডিসিশনটা তার কতটা ভালোভাবে সে টিবির ওষুধ খেতে পেরেছে, কতটা তার ইনিশিয়াল রেসপন্স এসেছিল এবং কতটা রেসিডুয়াল ডিজিজ আছে, সবকিছুর অ্যাসেসমেন্ট সহযোগে নিতে হয় এবং সেই কাজটা ইনফেকশন ডিজিজ কনসালটেন্টের জন্য দেওয়া হয়। এবার হলো গিয়ে কিছু কমপ্লিকেটেড সিনারিও, যেমন প্রেগনেন্ট পেশেন্ট বা অন্যান্য কোমরবিডিটি যুক্ত পেশেন্ট, যেমন কিডনি কারুর খারাপ, সিকেডি পেশেন্ট, হ্যাঁ, ডায়ালিসিস চলে ইত্যাদি, তাকে কি ধরনের এটিটি দেব, হ্যাঁ, তার যদি মডিফাই করতে হয় এটিটি তাহলে কোন ওষুধগুলো দেব, তাদের যদি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয় তাহলে কোন ওষুধগুলো দেব, যে ওষুধগুলো দেব তাদের কি কি ডোজ দিতে পারি, এগুলো সব কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে বা এমনি ড্রাগ সেন্সিটিভ টিবির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয়। এবার গেল প্রেগনেন্সিতে যদি কমপ্লিকেশন হয়, প্রেগনেন্সিতেও যদি ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি বা লিভারের সমস্যা হয় টিবির ওষুধজনিত কারণে, সেক্ষেত্রে কি ধরনের ওষুধ দেব। তো এইগুলো কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ হয় না অনেক ক্ষেত্রে, এবং কঠিন ডিসিশন নিতে হয়। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে প্রেগনেন্ট পেশেন্টদের অ্যাবর্শনের ডিসিশন অব্দি নিতে হতে পারে, এবং সেই সমস্ত বিষয়ে কিন্তু ইনফেকশাস ডিজিজের কনসালটেশন সেই মুহূর্তে লাগে। এবারে টিবির ওষুধের জনিত কারণে কোন সাইড এফেক্টটা কখন
আমরা এক্সপেক্ট করি, চোখের ক্ষতি কখন এক্সপেক্ট করি, লিভারের ক্ষতি কখন এক্সপেক্ট করি, বিলিরুবিন বেড়ে যাওয়া কখন এক্সপেক্ট করি, সবকিছু একই সময় হয় না। কোনো একটি জিনিস টিবির ওষুধ খাওয়ার ফলে দেখা দিচ্ছে বলেই যে সে টিবির ওষুধের কারণে হচ্ছে নাকি অন্য কারণে হচ্ছে, সেইটা ডিফারেন্সিয়েট করাও খুব জরুরি। সুতরাং টিবির প্রতিটি ওষুধকে সম্পূর্ণরূপে চেনা, তাদের রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সাইড এফেক্ট গুলোকেও জানা, এবং কখন সেই সাইড এফেক্ট গুলো আসে। এবং আরেকটা জিনিস হয় থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। টিবির ওষুধের ড্রাগ মনিটরিং করে আমরা জানতে পারি যে সত্যি টিবির ওষুধের সঠিক পর্যাপ্ত পরিমাণে রক্তে বা যেখানে টিবি হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে কিনা। অনেক পেশেন্টের সেটা না পৌঁছালে তখন আমরা সেইভাবে ডিসিশন নিতে পারি যে একে টিবির ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু এর তো ভালোভাবে রক্তের লেভেলটাই অ্যাচিভ হয়নি। অনেকের লিভার অতি সক্রিয় হয়, ওষুধকে খুব তাড়াতাড়ি মেটাবোলাইজ করে দেয়, এবং সেই কারণে হয়তো লেভেল রিচ করে না। তো অনেক পেশেন্টের ক্ষেত্রে এই থেরাপিউটিক ড্রাগ মনিটরিংও করতে হতে পারে। সেই সমস্ত সিদ্ধান্ত থেরাপিউটিক ড্রাগ মনিটরিং বেসড টিবির এটিটির মডিফিকেশনস, ডোজের মডিফিকেশনস, রুটের মডিফিকেশনস, এই সমস্তগুলো ইনফেকশাস ডিজিজ কিন্তু করে থাকে। তারপর হচ্ছে গিয়ে ধরুন এই যে পেশেন্টগুলো যাদের ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন চলছে, ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন মানে স্টেরয়েড চলছে, হাই ডোজ স্টেরয়েড চলছে বিভিন্ন রকম এসএলই বা বিভিন্ন অটো ইমিউন ডিজিজ গুলোতে, যেগুলোতে স্টেরয়েড দিতে হয়, প্রলং স্টেরয়েড দিতে হয়, হাই ডোজ প্রলং স্টেরয়েড দিতে হয়, এমনকি পালস স্টেরয়েড যেটাকে বলে প্রচন্ড হাই ডোজ অল্প কয়েকদিনের জন্য, সেগুলো দিতে হয়। যেমন ক্যান্সার পেশেন্ট, তাদের কেমোথেরাপি চলে। যেমন ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, ট্রান্সপ্ল্যান্টের পর কিছু ইমিউনোসাপ্রেসিভ ওষুধ চলে। তো সেক্ষেত্রে যদি টিবি হয়, এবং সেক্ষেত্রে কি ওষুধ দেব যাতে ইন্টারাকশন কম হয় ওই ওষুধগুলোর সাথে, এবং টিবি আদৌ হয়েছে কিনা সেটা জানবো কি করে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে। আবার ও টিবি সুপ্ত অবস্থায় আছে কিনা, একটা ইমিউনোসাপ্রেসিভ ওরকম হাই ডোজের ওষুধ দেবো যদি সুপ্ত অবস্থায় টিবি থেকে থাকে, কারণ ভারতে টিবি এতটাই তার প্রিভ্যালেন্স, হ্যাঁ এতটাই এন্ডেমিক, হ্যাঁ তো সেখানে হতেই পারে সুপ্ত অবস্থায় 40-50% মানুষের ভারতের দেহে টিবি সুপ্ত অবস্থায় থাকতে পারে। তো সুতরাং যেখানে এত সংখ্যক মানুষের সুপ্ত অবস্থায় থাকতে পারে, সেখানে তো আমাদের দেখতেই হবে যে আহ, আহ, তাকে এত হাই ডোজের আমরা ওষুধ দিচ্ছি, তার কি টিবি আছে আদৌ সুপ্ত অবস্থায়? যদি থাকে তাহলে তো সে ফ্লেয়ার করবে, তার তো টিবি হয়ে যাবে, তাকে কি ওষুধ দিতে হবে। তো এই সব ক্ষেত্রে ইনফেকশন ডিজিজের কনসালটেশন লাগে। তারপরেও কিছু জিনিস থেকে যায়, যেমন টিবি কারুর হয়েছে এবং সেক্ষেত্রে তার যে কন্ট্যাক্ট, তার যে হাউস হোল্ড কন্ট্যাক্ট, যারা বাড়িতে তার সাথে একই রুম শেয়ার করছে, তাদেরকে প্রোফাইল্যাক্সিস কি দিতে হবে, কি কি ইয়ে দেওয়া যায় ইত্যাদি, এই সমস্ত নানা রকম ব্যাপার। আরো নানা রকম টিবি সম্পর্কে ধারণা আছে অনেকের। বাচ্চাদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, টিবির বিসিজি ভ্যাকসিন। এবার বিসিজি ভ্যাকসিনের জন্য সেই ভ্যাকসিনের তারসে আবার লিম্ফ নোড ফুলে যেতে পারে, এবং তাতে আবার টিবির মতোই সমস্ত ইনভেস্টিগেশন পজিটিভ আসতে পারে, অথচ সেটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো চিকিৎসা লাগে না। তাহলে এমন টিবিও আছে যার আবার চিকিৎসা লাগে না। আবার এমন টিবিও আছে আহ, যেটা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া বলে, টিবির মতোই কিন্তু টিবি নয়, সার্জারির পরে চামড়ায় ইনফেকশন হয়। এবারে যেখানে সার্জারিটা করা হয়েছে সেই ঘা শুকোতেই চায় না, সারতেই চায় না। অনেক নার্সিং হোম যেখানে পর্যাপ্ত ইনফেকশন কন্ট্রোল মেজার্স নেই, পেরিফেরি নার্সিং হোম নতুন হয়েছে, সেসব কন্ট্রোল মেজার্স নেই, অনেক সময় এই ইনফেকশন গুলো সেই সব নার্সিং হোমের পেশেন্টদের যেখানে সার্জারি হয়েছে তাদের বেশি দেখা যায়। এবং সেই ইনফেকশন কিন্তু একেবারে টিবির মতো দেখায়, এবং অনেক জায়গায় ডাক্তারবাবুরা এই ক্ষেত্রে টিবির ওষুধ স্টার্ট করে দেয়, কিন্তু সেটা টিবির ওষুধে যাবে না, তার অন্য ওষুধ আছে, কম্বিনেশন আছে, তার ট্রিটমেন্টের ডিউরেশনও আলাদা, এবং সেটাকে এনটিএম বা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন বলে। তো সেটা সম্পর্কে ধারণা করতে হবে। আরেকটা আছে আমাদের মহিলাদের ব্রেস্টে অনেক সময় আন্ডারলাইং ভেতরের শরীরের কোনো অটোইমিউন ডিজিজের জন্য হতে পারে, বা বিভিন্ন কারণে ম্যাস্টাইটিস হয়। ম্যাস্টাইটিস মানে হচ্ছে ব্রেস্টের ইনফ্ল্যামেশন, এবং সেটা গ্র্যানুলোম্যাটাস ম্যাস্টাইটিস বলা হয়। গ্র্যানুলোম্যাটাস ম্যাস্টাইটিস মানে টিবির মতো প্যাথোলজি সেখানে তৈরি হয়, বায়োপসি রিপোর্টটা টিবির মতো হয়, অথচ কোথাও কোনো টিবির ব্যাসিলাস পাওয়া যাচ্ছে না, স্টেনিং এ পাওয়া যাচ্ছে না, জিন এক্সপার্ট বা মলিকুলার টেস্টিং এ পাওয়া যাচ্ছে না। কিন্তু তাও বারবার এই গ্র্যানুলোমা আসার জন্য অনেক সময় ডাক্তারবাবুরা ম্যাস্টাইটিস এর ইয়েতে এটিটি স্টার্ট হয়ে যায়, কিছুতেই সারে না, বা অল্প সারলো আবার হলো। তো
সেই ধরনের জিনিসগুলো সম্পর্কেও সচেতনতা কম। তো টিবির মতো অথচ টিবি নয়। সেগুলো সম্পর্কেও সচেতনতা প্রয়োজন আছে। অনেক এরিয়াতে টিবি ডায়াগনোজ করা খুব কঠিন। স্পাইনের টিবি সবসময় যে সেটা টিবি এমআরআই তে রিপোর্ট করে দিল, তার মানে যে সেটা টিবি, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। 50% এর বেশি ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক ভার্টিব্রাল যে অস্টিওমাইলাইটিস, যেটাকে টিবি ভাবা হয় প্রাথমিকভাবে, বা আমরা প্রথমেই ভেবে নিই টিবি, 50% ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়াল, স্ট্যাফাইলোকক্কাল অথবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেসব পেশেন্টদের সুগার থাকতে পারে, বারবার ইউটিআই এর হিস্ট্রি থাকতে পারে, বা এমনি ট্রান্সিয়েন্ট মানে ব্যাকটেরিমিয়ার জন্য অনেক সময় সেসব জায়গায় ব্যাকটেরিয়াল অস্টিওমাইলাইটিস হতে পারে। সেটা টিবির ওষুধে কোনো কাজ করবে না। সেক্ষেত্রে অন্য ট্রিটমেন্ট, তার ডিউরেশনও আলাদা, তাড়াতাড়ি সেরে যাবে। তারপরে সেই টিবির, স্পাইন টিবির আবার নিউরোসার্জারি লাগবে কিনা, কখন নিউরোসার্জারি লাগবে, এই সমস্ত ব্যাপার-স্যাপারের জন্য কিন্তু আইডির কনসালটেশনে আসতে হয়। তো এই গেল, আমি মূলত টিবির এই দিকগুলো বললাম, যেগুলো হাসপাতালে অ্যাডমিটেড বা ওপিডি পেশেন্টদের বা টিবির বিভিন্ন ধরনের টিবি পেশেন্টদের আইডি কনসালটেশনের প্রয়োজন। সর্বোপরি টিবি একটা সামাজিক রোগ। এটা তো শুধুমাত্র এই কয়েকটা হেডিং এ বা এই কয়েকটা সমস্যা কথা বললে তো হয় না। কিন্তু সেই পরিসরের আলোচনা আজকে এক্ষেত্রে করছি না। সেটার জন্য অন্য আলোচনার প্রয়োজন আছে। যদিও বিষয়গুলি খুবই লিঙ্কড, সেটা পরবর্তী আলোচনায় আমরা চেষ্টা করব কভার করার। আজকে মূলত এইটুকুই থাক। পরবর্তী আলোচনায় আমরা টিবির আর্থসামাজিক প্রেক্ষিতটা আলোচনা করব।